মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম.এ.জে. ওসমানী উপস্থিত হতে পারেননি। এর ফলে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানের জৌলুস কিছুটা হলেও ম্লান হয়ে গিয়েছিল। ৭১-এর মার্চ থেকে ১৬ ডিসেম্বর অবধি এমন কোনো দিন নেই, রাত নেই, কল নেই, দণ্ড নেই যে মুহূর্তে আমরা একজন স্বজনকে হারাই। এই স্বজন রক্তের সম্পর্কে স্বজন না হলেও জাতীয়তার পরিচয়ে পিতা, মাতা বা ভ্রাতা ভগিনী হিসেবে অতি আপনজন। মুক্তিযুদ্ধের আগে আমরা প্রতিজ্ঞা করেছিলাম, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, প্রয়োজন হলে দেব ১ নদী রক্ত। রক্ত তো আমরা দিয়ে যাচ্ছি। রক্ত দিয়েছি অশোকের আমলে, রক্ত দিয়েছি সেনদের আমলে, রক্ত দিয়েছি মোগলদের আমলে, রক্ত দিয়েছি সিপাহী যুদ্ধে, জালিয়ানওয়ালাবাগে, সৈয়দ আহমদ বেলভীর জেহাদে, তিতুমিরের বাঁশের কেল্লায়, প্রীতিলতার আত্মাহুতির রক্তদানে, ব্রিটিশ শাসনের ঔপনিবেশিকতায়। এদেশের মানুষ হাসি মুখে ফাঁসির দড়িতে প্রাণ দিয়ে গেছে। রক্ত আমরা আরো দিয়েছি ভাষার জন্য, গণতন্ত্রের জন্য, শিক্ষার জন্য, এক সূর্যের নিচে মানুষ মানুষের ভাই এমন অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা অকাতরে এভাবে রক্ত দিয়েছি পাকিস্তানের ভিন্ন এক ধরনের ঔপনিবেশিকতায়। তাতেও পাকিস্তানিদের খায়েশ মেটেনি। বর্গীর হামলাকে স্মরণ করিয়ে দিয়ে ওরা হামলা চালায় ৭১-এ। ৭১-এর সেই দিনগুলোয় পাকিস্তানি সেনাদের নিষ্ঠুরতায় আমরা যাদের হারিয়েছি, তাদের হারানোকে যদি বলি গণহত্যা, গণহত্যায় যারা শহীদ হয়েছিলেন তারা ছিলেন আম জনতা। দেশের জন্য জীবন দেওয়া আম জনতা ও বুদ্ধিজীবীর মধ্যে ভেদ রেখা টানা যুক্তিযুক্ত নয়। দেশের জন্য যারা প্রাণ দেয় তারা সবাই মহান শহীদ, মহান দেশপ্রেমিক। তাই তো কবি গেয়েছেন, মুক্তির মন্দির ও সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যাদের নাম লেখা অশ্রুতে, তাদের মধ্যে আমরা কিভাবে বিভাজন করি? আম জনতাই হোক আর বুদ্ধিজীবী হোক, সবারই নাম লেখা আছে অশ্রুতে। আমরা কাউকে কোনো মতে ভুলতে পারি না। তারা সবাই আমাদের চলার পথে প্রেরণাদায়ী মহামানব। তবুও নিয়ম করা হয়েছে পৃথকভাবে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে। এ দিবস বিশেষভাবে পালনের কারণও আছে। সেই পাকিস্তানি সময় থেকে বুদ্ধিজীবীদের একটি অংশকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছিল। বলা হতো তারা পাকিস্তানের দুশ্মন। শিশু রাষ্ট্র পাকিস্তানকে অসময়ে পঙ্গু করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। তারা তাদের লেখনী দিয়ে জনগণের বিভিন্ন অংশের মধ্যে বিদ্বেষ ছড়ায়। তারা বাঙালিদের বলে পাঞ্জাবিরা তাদের শত্রু। তারা বলে বাঙালিরা পাঞ্জাবিদের ঘৃণার চোখে দেখে। এসব শিক্ষিত উচ্চ ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তি দেশের জন্য ঘোর বিপদ ডেকে আনবে। তাই তাদের চোখে চোখে রাখা হতো, তাদের সব ধরনের কাজে নজর রাখা হতো। পাকিস্তান রাষ্ট্রটি ক্রমান্বয়ে গোয়েন্দাদের দখলে চলে যাচ্ছিল, এখনো বোধহয় তাই হয়েছে। অথচ এই পরিস্থিতি কারোরই কাম্য ছিল না। পাকিস্তানি শাসন ক্ষমতায় বাঙালি নেতৃত্ব ক্রমান্বয়ে প্রান্তিকতায় পর্যবসিত হচ্ছিল। শেষ পর্যন্ত এক সুষ্ঠু সাধারণ নির্বাচনে তাদের বিজয় সহ্য করা হলো না। বন্দুকের বুলেটে তাদের বিজয় ছিনিয়ে নেওয়ার সর্বাত্মক আয়োজন করা হলো। পাকিস্তান সৃষ্টির জন্য বাঙালি নেতাদের অবদান ছিল ঈর্ষণীয়। 1940 সালের লাহোরে পাকিস্তান প্রস্তাব উত্থাপন করেছিলেন বাঙালিদের প্রিয় নেতা শেরে বাংলা একে ফজলুল হক। 1946-এ বাঙালি মুসলমানরা ব্যাপকভাবে ভোট দেয় পাকিস্তান সৃষ্টির পক্ষে। পাকিস্তানের জন্য এত ত্যাগ স্বীকার করলেও পাকিস্তান রাষ্ট্রের কাঠামোয় পূর্ব পাকিস্তানের বাঙালিদের মর্যাদার আসন থেকে বঞ্চিত করা হয়।
এ কারণে ক্ষোভ ধুমায়িত হচ্ছিল। বুদ্ধিজীবীরা তাদের লেখনীতে, বচনে, ভাষণে এই ক্ষোভকে অগ্নিস্পর্শী করে তুলেছিলেন। এ কারণে বাঙালি বুদ্ধিজীবীদের বিশেষভাবে শত্রুর তালিকাভুক্ত করা হয়, বেছে বেছে তাদের হত্যা করা হয়। অনেকের লাশ খুঁজে পাওয়া যায়নি। শুধু রাজধানী ঢাকাতেই নয়, তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষক, অধ্যাপক, চিকিৎসক, প্রকৌশলী, পুলিশ অফিসার, শিল্পী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, চলচ্চিত্রকার ইত্যাদি মাথা তোলা মানুষদের নিজ বাসভবন থেকে তুলে নিয়ে কাদামাখা বাসে করে বদ্ধভূমিতে নিয়ে যাওয়া হয়। বুদ্ধিজীবী হত্যায় প্রকৃত খুনিদের আজও শনাক্ত করা যায়নি। শহীদ বুদ্ধিজীবীদের সন্তানরা আজও অনেকেই জীবিত আছেন। তারা শুধু এটুকু বলতে পারেন, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। কবে তারা স্বজন হারানোর জন্য বিচার পাবেন? বুদ্ধিজীবী হত্যার একটি ক্লু 1972-এর সংবাদপত্রে প্রকাশ পায়। তৎকালীন দৈনিক বাংলায় এই সংক্রান্ত প্রতিবেদনটি লিখেছিলেন প্রয়াত ডক্টর ভূঁইয়া ইকবাল। ডক্টর ভূঁইয়া ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় MA পাশ করার পর কিছুদিন দৈনিক বাংলায় প্রতিবেদক হিসেবে কাজ করেন। ডক্টর ভূঁইয়া ইকবাল আমার নেতৃত্বাধীন ছাত্র সংগঠনের সঙ্গে গভীরভাবে সংশ্লিষ্ট ছিলেন। তার সঙ্গে আমারও অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল। তার বাবা তৎকালীন গভর্নর হাউসে চাকরি করতেন। ভারতীয় বিমান বাহিনী গভর্নর হাউসে, বর্তমান বঙ্গভবন, স্ট্রেফিং করলে গভর্নর হাউসটি লণ্ডভণ্ড হয়ে যায়। দাপ্তরিক কাগজপত্র ও আসবাবপত্র ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এই গভর্নর হাউসেরই একটি কক্ষে অফিস করতেন গভর্নর MA মালিকের উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী। ভারতীয় বিমান বাহিনীর স্ট্রেপিং এর ফলে রাও ফরমান আলীর সেক্রেটারিয়েট টেবিলটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধ শেষে ডক্টর ভূঁইয়া ইকবাল, তখনও তিনি ডক্টর হননি, রাও ফরমান আলীর অফিস কক্ষে তার ব্যবহার করা ডায়েরিটি খুঁজে পান। এই ডায়েরিতে কয়েকজন বাঙালি বুদ্ধিজীবী সম্পর্কে নেতিবাচক মন্তব্য লেখা ছিল। তাদের মধ্যে প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরীর নামও ছিল। ভূঁইয়া ইকবাল রাও ফরমান আলীর ডায়েরির বিষয়টি নিয়ে আমার সঙ্গে আলাপ করেন। আমি তাকে এ নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দৈনিক বাংলায় প্রকাশের পরামর্শ দেই। আমি আরো বলি, প্রতিবেদনের সঙ্গে রাও ফরমান আলীর হাতের লেখার ফ্যাক্সিমিলিও ছাপিয়ে দেওয়ার অনুরোধ করি। যথাযথভাবে প্রতিবেদনটি দৈনিক বাংলায় প্রকাশিত হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বুদ্ধিজীবী হত্যায় পাকিস্তান সেনাবাহিনীর সরাসরি যোগাযোগ থাকার বিষয়টি এখন আর লুকানো সম্ভব নয়। বাঙালি বুদ্ধিজীবীদের একটি অংশ পাকিস্তানপন্থী ছিলেন, তবে তারা ছাড়াও অন্য কিছু বুদ্ধিজীবী পাকিস্তান কাউন্সিল ফর ন্যাশনাল ইন্টিগ্রেশন এবং পাকিস্তান রাইটার্স গিল্ডের সঙ্গে যুক্ত থাকতেন। সব দেশে, সব সমাজে বুদ্ধিজীবীরা দুটি শ্রেণীতে বিভক্ত থাকেন। তাদের একটি অংশকে বলা হয় প্রো এস্টাবলিশমেন্ট এবং অন্য অংশটিকে বলা হয় অ্যান্টি এস্টাবলিশমেন্ট। মজার ব্যাপার হলো, কিছু প্রো এস্টাবলিশমেন্ট বুদ্ধিজীবী সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যান। তারা বর্বর পাকিস্তানি সৈন্যদের উদারতার উপর আস্থা রাখতে পারেননি। এছাড়া আরো কিছু বুদ্ধিজীবী ছিলেন যাদের কাছে পাকিস্তান ও ভারত কোনো রাষ্ট্রই নির্ভরযোগ্য ছিল না। একটি দেশে যখন রাষ্ট্র বিপ্লব হয়, তখন এ ধরনের সন্দেহ, অবিশ্বাস ও অনাস্থা চরমে পৌঁছে। এবং শেষ কথা বলি, জাস্ট এক লাইন, জন স্টুয়ার্ট মিলের একটা উক্তি আছে। উক্তিটি হলো, জিনিয়াস হ্যাজ এ টেন্ডেন্সি টু ব্রেক দি এক্সিস্টিং কাস্টমস অফ সোসাইটি। তেমন জিনিয়াস আমাদের দরকার। দুর্ভাগ্যবশত সেই জিনিয়াস এখনো
দেখছি না, সেজন্য পরম দুঃখবোধ রইল। ধন্যবাদ। আমরা একবার শেষ দিকে চলে এসেছি। এ পর্যায়ে দেশের আরেকজন শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীর বক্তব্য শুনব। বক্তব্য নিয়ে আসেন দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সমাজচিন্তক, নৃবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর, রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা নয় একেবারে জীবন বাজি রেখে যিনি মুক্তিযুদ্ধ করছেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং সে সময়ে যে কজনের বিরুদ্ধে, বুদ্ধিজীবীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল, তাদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী। বক্তব্য নিয়ে আসেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট বিজ্ঞ আলোচকবৃন্দ এবং সুধীমণ্ডলী, আমি আমার বক্তব্যের শুরুতেই 1971 সালের স্বাধীনতার প্রাককালে যে সকল বুদ্ধিজীবী শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের মাস কালো রাতে 25শে মার্চের কালো রাতে এবং স্বাধীনতার প্রাককালে বিশেষ করে 14 ডিসেম্বরে যারা শহীদ হয়েছিলেন তাদের অনেকের সাথেই আমার ব্যক্তিগতভাবে পরিচয় ছিল। তাদের অনেকের সাথেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরিরত ছিলাম। 1971 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক হিসাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য এবং অনেকটা প্রাণের ভয়ে আমি সীমান্ত অতিক্রম করে চলে যাই। আজকে প্রফেসর মাহবুবুল্লাহ যে এই প্রতিবেদনটির কথা বলেছেন, যে রাও ফরমান আলীর ডায়েরিতে নাম লেখা ছিল যে কাদেরকে হত্যা করা হবে, সেই তালিকা দেখার সুযোগ আমার হয়েছিল। এই তালিকাটি আমাকে দেখিয়েছিলেন প্রফেসর মনিরুজ্জামান মিয়া এবং প্রফেসর সিরাজ ইসলাম চৌধুরী। সিরাজ ইসলাম চৌধুরী এখনো জীবিত আছে, প্রফেসর মনিরুজ্জামান মিয়া তিরোধান পেয়েছে। সেখানে যে কয়টি নাম ছিল তাদের মধ্যে আজ অনেকে বেঁচে নাই, 2-4 জন হয়তো এখনো বেঁচে আছেন। যাই হোক, শুধু এটা নয়, আরো অনেক তথ্য আজও জানা যায়নি। কিভাবে এরা শহীদ হয়েছেন, কারা তাদেরকে হত্যা করেছে, কিভাবে হত্যা করেছে, কোথায় তাদের লাশ কোন মধ্যভূমিতে পাওয়া গেছে, আজও তার সঠিক তথ্য উদ্ঘাটন হয়নি। আমি আমার যদি ব্যক্তিগত স্মৃতিচারণ করতে চাই তাহলে বহু কথা বলতে হয়, কিন্তু আমার মনে হয় সেই সময় নাই আমাদের হাতে। সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত যে কোনো সবাই এখন আমি যোগদান করি, আমার বক্তব্যের পালা আসে একদম শেষ দিকে। আমার 2-1টি স্মৃতির কথা বলবো। 26শে মার্চের পর জুন মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনরায় শুরু হয় শিক্ষা কার্যক্রম। আমরা ফিরে এসে কাজে যোগদান করি। কাজবাড়ি তখন কোনো ছাত্র নাই, ক্লাসে কোনো ছাত্র নাই, শুধু চেয়ার টেবিল। এবং পাকিস্তানি গুপ্তচরের আশা দেখে কে কে আছে কে কে নাই। এই গুপ্তচরদের মধ্যে এখনো, আমি এখানে নাম বলা সঙ্গত হবে না, তারা এখনো আছেন এবং একটি
রাজনৈতিক দলের বুদ্ধিজীবী হিসাবে তারা পরিচিত। দে আর ইনফরমার্স। এই যে আমি যদি তিনি মহসিন হলের হাউস ক্রিকেট ছিলেন। আমরা যখন বিশ্ববিদ্যালয় পুনরায় শুরু হয়, আমরা যখন সে ভারত থেকে ফিরে আসি, ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হয়, তখন এই সকল কাহিনী আমরা শুনতে পাই। সেখানে একজন অ্যাসিস্ট্যান্ট হাউস ট্রেজার ছিলেন। প্রথম দিন এসে রাজাকারেরা, পাকিস্তানের দোসরেরা প্রফেসর গিয়াসউদ্দিনকে খুঁজে পান নাই, কিন্তু 14 ডিসেম্বরের সম্ভবত তারা যখন ফিরে আসে, তিনি আমার সঙ্গী হবেন, যাতে করে আমি সীমান্ত পাড়ি দিলে তাদের বাড়িতে থাকতে পারি অন্তত 2-4 দিন। আমি অপেক্ষা করলাম 1 দিন 2 দিন। প্রফেসর কিন্তু ইতিমধ্যে আমি জনদূত বাহিনীর চিঠি পেলাম, সেই চিঠি আছে, শহীদ হয়েছে। প্রফেসর গুনির চৌধুরীর সাথে আমার কথা ছিল। আমাদের একজন শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন তিনি। তা আমি তাকে বলেছিলাম যে আপনি এইভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু আপনি কি নিরাপদ ভাবছেন আপনাকে? তিনি বলছেন তোমরা নিরাপদ না, তুমি চলে যাও। আমার মুসা ছিলেন, তিনি বললেন যে দাদা কিছুই হবে না, তোমরা এইসব কথা বলবে না, তোমরা তোমাদের পথে। ফিরে এসে আর গুনির চৌধুরীকে পেলাম না। কিভাবে তিনি অপহৃত হয়েছেন সেসব কাহিনী লিপিবদ্ধ আছে। আমরা প্রস্তাব করেছিলাম যে শহীদ বুদ্ধিজীবীদের উপরে একটি গ্রন্থ রচনা করা হোক এবং আমাদের কাছে যে সকল তথ্য আছে আমরা সব সরবরাহ করব, কিন্তু দুর্ভাগ্যবশত কেউ সেই প্রস্তাবে রাজি হননি। আমি কালকে একটি টেলিভিশন চ্যানেল, আজ সকালে একটি টেলিভিশন চ্যানেল দেখলাম, পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে, তাও আরো 15 বছর আগে, শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়ন করার জন্য, কিন্তু প্রণয়ন করা হয়নি। কেন প্রণয়ন করা হয়নি? এই বুদ্ধিজীবীদের তালিকা কিন্তু আমার গ্রন্থে আছে, আমার মুক্তিযুদ্ধের দিনগুলি এবং আমার যে যা দেখেছি যা পেয়েছি গ্রন্থগুলি এখানে আছে। এই গ্রন্থগুলোতে এই তালিকা কিন্তু আছে। হয়তো এটা অসম্পূর্ণ থাকতে পারে, এর সাথে হয়তো আরো যুক্ত হবে, কিন্তু কোন একটা উদ্দেশ্যে এই তালিকা চূড়ান্ত করা হয়নি। কারণ এই সেটা প্রকাশ করা হয় নাই, সেটা চূড়ান্ত করা হয়নি। এখন আমি যাই হোক, এসব কথা বলতে গেলে বহু কথা আছে, আমি আর সেদিকে যাচ্ছি না। তাদের গুণী যদি আমার পিছনে অলরেডি দাঁড়িয়ে আছে, কারণ সম্ভবত বলবে যে সংক্ষিপ্ত করেন। সংক্ষিপ্ত করাই আমার ললাটে, সবসময় সংক্ষিপ্ত করানো। একবারই শুধু সুযোগ পেয়েছিলাম বক্তৃতা লম্বা করার, সে 2002 সালে ওয়েবসাইটের উপর একটা মেডিকেল কলেজের ওয়েবসাইট, তো আমি জানি না, বুঝি না। তারপর একটা লিখিত বক্তৃতা দিয়েছিল, আমি ভুল করে সেটা ফেলে গিয়েছি, আমি সেই বক্তৃতার সাথে নেই। অতএব আমার যতটা মেধা বুদ্ধি আছে বললাম। বলার পরে হঠাৎ করে আমার পিছন থেকে টান দিল, যেমন কাদের করে যেমন দাঁড়িয়েছে, একজন দাঁড়ানো ছিল, পিছন থেকে টান দিল। তো আমি বললাম যেটা সংক্ষেপ করছি, বলে দাদা স্যার এই স্লিপটা দেখেন, স্লিপে লেখা আছে বক্তৃতা লম্বা করুন, কারণ প্রধান অতিথি আসতে এখনো বিলম্ব হবে, অতএব বক্তৃতা লম্বা করুন। তো জীবনে প্রথম এই একটাই সুযোগ, অতিথি তিনি এখন আজকে প্রধান অতিথির বক্তৃতা করবেন। এখন আমাকে প্রধান অতিথির বক্তৃতা করতে হবে, বিনা বেগে বস্ত্র পাকানকে। এরকম সিচুয়েশন একাধবার হয়েছে জীবনে। যাই হোক, তাদের যদি আপনাকে আমি আশ্বস্ত করছি, আমার খুব প্রিয় মানুষ তাদের যদি ডক্টর জাহিদ, এরা আমার খুব প্রিয় মানুষ এবং তাদের অনুরোধে সবসময় সাড়া দেওয়ার চেষ্টা করি। সেই সাবেক বক্তৃতা আগে হোক বা পরে হোক, আর চেষ্টা করি আসতে। তো আমি যেটা শেষ কথা আমি বলবো যে আজকের যে অবস্থা, আজকের যে পরিবেশ, এটা আমাকে স্মরণ করিয়ে দেয় সেই 1971 সালের সেই মার্চ মাসের, সেই জুন মাসের, সেই নভেম্বর ডিসেম্বর মাসের পরিবেশের কথা। সেই থমথমে পরিবেশ, সেই পরিবেশ ছিল কি যে এই দেশে কথা বলতে দেব না তোদেরকে, এই দেশে গণতন্ত্র তো নাই, গণতন্ত্র তো হত্যা করা হয়েছিল তখন। এবং আমরা মুক্তিযুদ্ধ কি জন্য করেছিলাম? যে গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। এই সংগ্রামের একজন অত্যন্ত সাহসী সৈনিক আমাদের বন্ধু প্রফেসর মাহবুবুল্লাহ তখন কারাবরণ করেছিলেন। সেই পল্টন ময়দানে স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার ঘোষণা দিয়েছিলেন।
যাই হোক, এগুলো 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 ইতিহাসে লিপিবদ্ধ আছে, বই পুস্তকে আছে এখন এইসব কথা, কিন্তু সেগুলোকে এখন আর সামনে আনে না। এখন এখন হলো আপনার শুধু একজনের কথা, এক ব্যক্তির কথা। আজকে দেশে এমন হয়েছে যে এক ব্যক্তির কথা ছাড়া একটি পাতাও লড়ে না এই দেশে, এবং সেই ব্যক্তি আপনার শুধু গণতন্ত্রকে হরণ করে নাই, ভোটাধিকারকে হরণ করে নাই, মানবাধিকারকে হরণ করে নাই, আপনার একটা জাতির স্বাধীনতাকে কেড়ে দিয়েছে। আমি মনে করি আমরা কি স্বাধীন আজকে? আমরা স্বাধীন না আজকে। আমি মনে করি আমরা পরাধীন আজকে, আমরা পরাধীন। অতএব এই ফ্যাসিবাদী, এই যে নিকৃষ্ট ফ্যাসিবাদী শাসনের থেকে মুক্তি হতে হলে যে দীর্ঘ সংগ্রামের দরকার, সেই সংগ্রামের সূত্রপাত হয়েছে, সেই সংগ্রামের সূচনা হয়েছে। আমাদের বন্ধুরা, আমাদের সেই আপনার সেই অপোজিশন পার্টিস, সেই আমাদের সেই অনেক সাহসী তরুণ, সেই 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 আমি টকশপে যখন দেখি আমি অনুপ্রাণিত হই। এই যে আপনাদের যে বক্তৃতা আমি আজকে শুনেছি, তাদেরকে পরাজিত করে স্বাধীন রাষ্ট্র কায়েম করেছিলাম, তেমনি আবার আমরা এই দীর্ঘ সংগ্রাম করে, যুদ্ধ করে আবার আমরা এখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব এবং এই দেশ আবার নতুন করে স্বাধীন এবং সার্বভৌমত্ব লাভ করবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের প্রকাশ করছি এ পর্যায়ে ছোট করে বলবেন, ধন্যবাদ জানাবেন আয়োজক সংগঠক বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সম্মানিত আহ্বায়ক, বিএনপি ভাইস চেয়ারম্যান, যিনি আমাদের পেশাজীবী আন্দোলনে নিরলসভাবে নেতৃত্ব দিয়ে আসছেন, বিএনপির চেয়ারপারসন সভাপতি দেশনেত্রী বেগম খালেদা চিকিৎসক প্রফেসর ডক্টর জনাব জাহিদ হোসেন। আজকে আলোচনা সভার সম্মানিত সভাপতি, বিশিষ্ট সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, বিশিষ্ট কলামিস্ট ডক্টর মাহবুবুল্লাহ স্যার সহ সম্মানিত পেশাজীবী নেতৃবৃন্দ এবং সামনে বসা পেশাজীবী ভাই ও বোনেরা এবং সেই সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাবেক সংসদ সদস্যগণ, সাংবাদিকগণ, আসসালামু আলাইকুম। আমি আর আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না, কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আজকে যে কজ অর্থাৎ মহান মুক্তিযুদ্ধ, শহীদ বুদ্ধিজীবীদের অবদান এবং গণতন্ত্র, এর কি অবস্থা আপনারা আমাদের বক্তাদের বক্তব্য থেকে শুনেছেন। আসুন আমরা সবাই মিলে, জাতি যেমন আজকে ঘুরে দাঁড়িয়েছে, ঠিক একইভাবে শিখেছে, মানুষ ত্যাগ করতে শিখেছে, মানুষ অন্যায়ের কাছে মাথা নত না করতে শিখেছে। কাজেই জয় আমাদের হবেই হবে ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আগামী দিনের গণতন্ত্রের যে লড়াই চলছে, এই লড়াই আল্লাহ স্যারের কথার মতো বিজয় অর্জন না করা ছাড়া ইনশাআল্লাহ আমরা কেউ ঘরে ফিরব না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ। 89টি জাতীয় এবং আন্তর্জাতিক দিবসের কথা উল্লেখ করা হয়েছে। দুর্ভাগ্যজনক হলো সেই দিবসে শহীদ বুদ্ধিজীবী দিবস নেই, অথচ সেই তালিকায় 7 মার্চের ভাষণের দিবসটি আছে, সেই তালিকায় শেখ মুজিবের জন্ম দিবস, মৃত্যু দিবস আছে, শহীদ বুদ্ধিজীবী দিবস নেই। আমরা সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আনোয়ার চৌধুরী, সাবেক অধ্যাপক মাহবুবুল্লাহ ভাই, সম্মানিত আলোচকবৃন্দ, সামনে উপস্থিত সম্মানিত পেশাজীবীবৃন্দ, সম্মানিত মিডিয়ার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আজকের দিনে এই 15 বছরে 59 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। তারা কি বুদ্ধিজীবী নয়? আজকে বাংলাদেশে মানুষকে গুম করা হচ্ছে, এটা কি হত্যার মধ্যে পড়ে না? আজকে ভাইকে না পেলে মাকে ধরে নিয়ে যাচ্ছে। আপনি বাধা দেবেন কে? এই কেয়ারটেকার সরকারের জন্য 100 কতদিন হরতাল করেছিল আওয়ামী লীগ?
কত বাস পুড়িয়েছে, কত মানুষ হত্যা করেছে, সচিবালয়ের কত কর্মকর্তাকে বিভস্ত করেছে প্রেস ক্লাবের সামনে। ইতিহাস আজকে বাংলা বলে গেছে। কথায় কথায় কেয়ারটেকার আসবে না কেন? একটা তল্পি বাহক নির্বাচন কমিশন তৈরি হয়েছে, তারা আবার বলছে নির্বাচন বিরোধী কোনো কথা বলা যাবে না। আপনি কে ভাই? আপনি কে? মানুষের মৌলিক অধিকার, কথা বলার অধিকার হরণ করা আপনি কে? আজকে তাই যদি বুদ্ধিজীবীদের এই হত্যাকে মূল্যায়ন করতে চায়, তাহলে আসুন পেঁয়াজের কেজি 200 টাকা বাংলাদেশে ভাবা যায়। কোনো কথা নাই, বার্তা নাই, খালি নির্বাচন। উন্নয়ন কিসের উন্নয়ন করেছেন আপনি? ঢাকা শহর রাস্তাঘাটে কোনো কার্পেটিং নাই। উন্নয়ন কয়েকটা ফ্লাইওভার করলে উন্নয়ন হয়ে গেল। আজকে তাই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য চলবে, চলতেই থাকবে। এবার আমরা চালিয়ে বন্ধুগণ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, সাবেক মন্ত্রী, সফল মন্ত্রী, বাংলাদেশের অত্যন্ত নন্দিত মার্জিত রাজনৈতিক বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, ওনার বাবা রাজনৈতিক পরিবার। আজকে এমন একটি দিন, যে দিনে আমরা শোকাবহ একটি আবেশে আপ্লুত হই প্রতি বছর, এবং তারই ধারাবাহিকতা যাব না। আজকের দিনটির যে তাৎপর্য তা নিয়ে খুব সংক্ষেপে তো একটি কথা বলার চেষ্টা করব। দেখুন, একটি জাতি যখন উন্নতির পথে এগিয়ে যেতে দৃঢ় প্রত্যয় নেয়, এই প্রশ্নটি করতে চাই, আমেরিকার যুক্তরাষ্ট্র আজকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হয়েছে, সেটা কি বিত্ত বৈভবের জন্য? সেটা কি তাদের যুদ্ধের মারণাস্ত্রের জন্য? সেটা কি তাদের দেশের এবং সেই বিশ্ববিদ্যালয়গুলি যে মেধাসত্ব সৃষ্টি করেছে, আজকে আমেরিকার যুক্তরাষ্ট্র কিন্তু সেই মেধাসত্বের কারণে বিশ্বের 1 নম্বরে আছে। আজকে এই কক্ষের ভেতরে কারা আছেন? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ রয়েছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার রয়েছেন, পেশাজীবীরা রয়েছেন, চিত্রকর। এবং আমি এই কথাগুলো বলেছি এই কারণে যে স্বাধীনতার বিজয়ের মাহেন্দ্রক্ষণে যখন তৎকালীন পূর্ব পাকিস্তানের কোটি কোটি মানুষ প্রত্যাশা করেছিল একটি স্বাধীন দেশ বাংলাদেশ সৃষ্টি হবে, ঠিক তার পূর্ব মুহূর্তে পাক হানাদার বাহিনীর যোগসাজশে রাজাকার আল বদরেরা মরিয়া হয়ে এই দেশের 1971-এর কথা বলছি, তারা উপলব্ধি করেছিল যে এই দেশ স্বাধীন হবে, তারা রুখতে পারবে না। এবং সেটা বুঝতে পেরেই তারা ভেবেছিল যদি একটি জাতিকে ধ্বংস করে দিতে হয়, তাহলে যে কাজটি করতে হবে সেই জাতিকে মেধাহীন করে দিতে হবে। আমরা তাদের কথা স্মরণ করতে এসেছি যাদের আত্মত্যাগে আজকে আমরা বাংলাদেশে বসবাস করছি। কিন্তু প্রশ্ন কিন্তু শেষ হয়ে যায়, কোন বাংলাদেশ? আজকে স্বাধীনতার 50 বছরের বেশি সময় অতিবাহিত হয়েছে। আজকে আমরা কোন বাংলাদেশে আছি? যে বাংলাদেশের জন্য তারা জীবন দিয়েছিল এবং আর লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা জীবন দিয়েছিল, তারা কোন বাংলাদেশ চেয়েছিল? তারা বিশ্বাস করি আমাদের প্রয়োজন একটি স্বাধীন দেশ, যে দেশটির নাম হলো বাংলাদেশ। দুঃখের বিষয় এই যে আজকে সেই বাংলাদেশে গণতন্ত্র মৃত। এখানে গণতন্ত্রের পরিবর্তে একদলীয় শাসন কায়েম হয়েছে, নতুন নামে বাকশাল এসেছে, নব্য বাকশাল। এই কথাগুলো আজকে বলার সময় এসেছে। পারে না
আজকে বাংলাদেশের 18 কোটি মানুষকে কি বলা হচ্ছে? সবাইকে সেই রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে একই পথে যেতে হবে। সরকার যে কথা বলে দেবে তার ডাইনে বায়ে বাংলাদেশের কোনো মানুষ যেতে পারবে না। এটা তো হতে পারে না। এটা